সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে সোনি বাংলা টেলিভিশন দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সোনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সমসাময়িক ভাবনা, এবং এই অনুষ্ঠানে কথা বলবেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। এবং আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য যুক্ত রয়েছেন আমাদের দেশের সফল মানুষ, আলোকিত মানুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন। ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সকল শ্রোতা দর্শকদের শুভেচ্ছা রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আল্লাহর রহমতে এখন সুস্থ ভালো আছি, জানি আল্লাহ কতটুকু রাখেন। আশা করছি সকলে সুস্থ থাকবেন, দোয়া করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সোনি বাংলা টেলিভিশনে আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমরা দেখেছি যে আপনি একজন সফল মানুষ। আপনি যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি সারা দেশে ঘুরে বেরিয়েছেন। শিক্ষার যে বৈষম্য, শিক্ষার যে নকল প্রবণতা, সেটি আপনি দূর করার জন্য সারা দেশে ছুটে বেরিয়েছেন, গণমানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছেন, সচেতনতা সৃষ্টি করেছেন, এবং আপনি সফল হয়েছেন নকল প্রতিরোধ করতে। তো আজকে আমরা প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আপনি একজন জাতীয়তাবাদী আদর্শের মানুষ, সফল প্রতিমন্ত্রী। তো আপনার দৃষ্টিতে আজকে উপমহাদেশের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, যিনি সম্প্রতি আমাদের মাঝ থেকে প্রয়াত হয়েছেন, তিনি ছিলেন জাতীয়তাবাদী শক্তির একটি বাতিঘর, এমনটি মিডিয়াতে আলোচনা হয় এবং মানুষ বলে। তো তার সম্পর্কে যদি আপনি একটু মূল্যায়ন করেন, আমরা শুরুতেই তার বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। শুরুতে আমি মহান রাব্বুল আলামিনের কাছে, আমাদের প্রিয় শিক্ষক, ফিলোসফার এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট প্রফেসর ডক্টর ইমাজউদ্দিন স্যারের এই ইন্তেকালের জন্য আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে দিন এবং তার পরিবার, শোকসন্ত পরিবার যেন এই কষ্ট, এই শোক থেকে বেরিয়ে আসতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই কামনা ব্যক্ত দোয়া করব। ইমাজউদ্দিন স্যার আমার দৃষ্টিতে আজকের এই দিনে বাংলাদেশের সবচেয়ে, আমি মনে করি, পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে উনি যা লিখে গিয়েছেন, যা বলে গিয়েছেন, যে আদর্শ উনি দিয়ে গিয়েছেন, লালন পালন করতেন, এটা তুলনা অন্য কারোর সাথে করা যায় না। ডক্টর ইমাজউদ্দিন স্যারের বিকল্প শুধু ডক্টর ইমাজউদ্দিন স্যারই আছেন, অন্য কেউ নাই। আপনি বলেছেন উনি জাতীয়তাবাদী দলের একজন বুদ্ধিজীবী। আমি মূলত ওনাকে বলবো না, উনি সমগ্র বাংলাদেশের একজন বুদ্ধিজীবী। তার চিন্তা চেতনায় ছিল সামগ্রিকভাবে বাংলাদেশ। তিনি পক্ষপাতে কোনো বাংলাদেশের সমর্থনে তিনি ছিলেন না। তিনি তার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সংগ্রাম করেছেন তার লেখনীর মাধ্যমে দিয়ে, বিভিন্ন সভা সমিতিকে গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্যের ন্যায় বিচারের জন্য তিনি আপ্রাণ কষ্ট করেছেন, লিখে গিয়েছেন এবং আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। ইমাজউদ্দিন স্যার কখনো আমি দেখিনি আমার জীবনে উনি অন্য মতামতী কাউকে তিনি বিদ্রোহ করতে বা তাকে কটাক্ষ করতে। একই মিটিং এ, একই অবস্থানে আমরা দেখেছি ভিন্ন মতালম্বী লোক ছিলেন, উনি বোঝানোর চেষ্টা করতেন, ওনার যুক্তির মধ্য দিয়ে সাবলীল ভাবে উনি কথা বলতেন এবং বোঝানোর চেষ্টা করতেন এবং বুঝাতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আজ যে ইমাজউদ্দিন স্যারকে হারিয়েছে, সেইটা পূরণ করার মতো আমি দেখছি না আমাদের এই সমসাময়িক সময়ে আর কেউ আছে। আমি আশা করব যে এই ক্ষতি পূরণের জন্য আগামী দিনে যেন আমরা ওনারই অনুসারী কাউকে পাই, সে আশা আমরা করব ইমাজউদ্দিন স্যারের স্থলে। তার এই অসাধারণ ব্যক্তিত্ব সকলকেই, সারা দেশকে, সারা জাতিকে আবেগ আপ্লুত করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই ধরনের একটি গুণী ব্যক্তির জন্য আমরা সরকারের পক্ষ থেকে কোনো সমবেদনা বা কোনো রকম আমরা কিছুই দেখতে পাইনি। আমরা শুধু নীরবে দেখেছি, তারা নীরবেই রয়েছে। যে দেশ গুণীজনকে সম্মান করতে জানে না, সে দেশের ভবিষ্যৎ কি হবে? এটাই আমার আজকের এই দিনে, এই প্রয়াত ইমাজউদ্দিন স্যারের ইন্তেকালের পর আমার এই প্রশ্নটি জাতির কাছে রইল, যে জাতি গুণীজনকে যদি সম্মান না দিতে জানে, সেই জাতির ভবিষ্যৎ কতটা খারাপ হতে পারে।
আমি ওনার সম্বন্ধে, ওনার বই সম্বন্ধে যদি বলতে যাই, অনেক বলতে হবে। আমি আমার এই ছোট্ট বিবেক বুদ্ধি দিয়ে ওনার এই আলোচনা করার মতো আমার বুদ্ধি বিদ্যা হয়নি। তবে বলবো যে ওনার 50টির উপর বই রয়েছে, আমি বেশ কতগুলি বই পড়েছি। উনি হচ্ছেন সামনে মানে আগামী দিনের পথ প্রদর্শক হিসাবে লিখে গিয়েছেন ওনার লিখনির মাধ্যমে। সেগুলি চির অম্লান থাকবে, চির জাগরুক থাকবে। আমরা সেগুলিকে ফলো করব, এটাই আমি আশা করি। এবং ভবিষ্যৎ প্রজন্ম ইমাদুদ্দিন স্যারের এই লেখনী থেকে শিখবে কিভাবে একটি জাতি গঠন করা যায়। সেই আশা রেখে আবারও ওনার রুহের মাগফিরাত কামনা করে ওনার সম্পর্কে আমি শেষ করতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা আপনার কাছে একটু পিছন থেকেই একটি বিষয় আমরা আপনার সঙ্গে শুনবো, সেটি হচ্ছে যে আপনি যেভাবে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং আমরা সে সময় দেখেছি যে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও ততটা পরিশ্রম করতে পারেননি বা শিক্ষাকে সেই জায়গায় নেওয়ার জন্য তিনি সামর্থ্য হননি বা চেষ্টাও তিনি সেরকম করতে পারেননি, যেটি আমরা দেখেছি। এবং আপনি বাংলাদেশ থেকে শিক্ষা থেকে নকল প্রতিরোধ করা এবং নকলকে নির্মূল করার জন্য যেভাবে ছুটে বেরিয়েছেন, এবং আমি নিজেও সাংবাদিক হিসাবে আপনার অনেকগুলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আপনি বিমানে করে, গাড়িতে করে বিভিন্ন ডিস্ট্রিক্টে, চট্টগ্রাম, যশোর, বরিশাল, বিভিন্ন জায়গায় আপনি ছুটে বেরিয়েছেন এবং অনেকগুলো প্রোগ্রাম আমরা সরাসরি আমরা সেই সময় সাংবাদিকতা করতে গিয়ে আমরা সেগুলো রিপোর্টিং করেছি। তো আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সে সময় করেছিলাম যে আপনার মধ্যে প্রচন্ড একটা আকুতি কাজ করেছে এই শিক্ষা থেকে নকল দূর করবার জন্য। এবং আপনার বিভিন্ন বক্তৃতায় আপনি একটি স্বপ্নের কথা বলেছিলেন যে আগামীতে আপনি বাংলাদেশকে একটি অনলাইন এবং ডিজিটাল শিক্ষা উপহার দিবেন। অনলাইন ভিত্তিতে একটা শিক্ষার কথা তিনি বলেছিলেন আপনি, এবং বিভিন্ন দেশে আপনি আমেরিকা সহ অনেক দেশে ভ্রমণ করার আলোকেই আপনি সেই স্বপ্নটি দেখেছিলেন। কিন্তু আজকে এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পেলাম যে সেই অনলাইন শিক্ষা ব্যবস্থা কিন্তু চালু হয়েছে এবং সেটি শুরু হয়েছে। তো এই সময় আপনার যে সেই স্বপ্নটি বাস্তবায়ন হচ্ছে সে ব্যাপারে আপনার অনুভূতিটি কি, এবং আসলে আপনি কি ধরনের অনলাইন শিক্ষা ব্যবস্থা স্বপ্ন দেখেছিলেন সেটি কি আসলে এখন বাস্তবায়ন হচ্ছে বা কিভাবে বাস্তবায়ন সম্ভব, সে বিষয়ে যদি আপনি আমাদের একটু বলেন। আপনার প্রশ্নের শেষ থেকে আমি শুরু করতে চাচ্ছি। নকল প্রতিরোধ করার পেছনে যে অঙ্গীকারটি আমার ছিল সেটা নিশ্চয়ই আপনারা জাতি উপলব্ধি করতে পেরেছে, দেরিতে হলো। নকলের ডেট অফ বার্থ ছিল 1972, অটো প্রমোশনের কারণে। আজকে আবারও আমরা দেখছি দীর্ঘকালীন সময়ে সরকারের অবহেলার কারণে এই শিক্ষা ব্যবস্থা থুবড়ে পড়েছে। যদি আবারও এই অনলাইন এডুকেশন ঠিক মতো করতে গিয়ে যদি তারা অটো প্রমোশন বা কনডেন্স সিলেবাস দিয়ে শুরু করে, তাহলে আবারও আমরা ওই মহামারীর দিকে ধাবিত হব, আমরা অঙ্গীকার থেকে চলে আসব। সেই জন্যই বলছি যে অনলাইন এডুকেশনকে নিয়ে আমি যে গুরুত্ব দিয়েছিলাম সেইটার অনুঘটক হিসাবে, অর্থাৎ ক্যাটালিস্ট হিসাবে আজকে আমরা এই সুযোগটি পেয়েছি। দেখুন, বহুদিন ধরে এই সরকার বলছে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের এই স্লোগানে উদ্বেলিত বাংলাদেশ, সেই স্লোগান যখন আমরা বলছি, অপরদিকে আপনি দেখুন যে কুইক রেন্টাল বিদ্যুৎ যেভাবে আমরা তৈরি করেছে এই সরকার, সেখানে অনেক অপচয় হচ্ছে এবং অব্যবহৃত বিদ্যুতের জন্য কোম্পানিগুলোকে পয়সা দিতে হচ্ছে। তাহলে আজকে বিদ্যুৎ আপনার রয়েছে, আবার অপরদিকে আপনি ডিজিটাল বাংলাদেশও গড়ার চেষ্টা করছেন অথবা ডিক্লেয়ার দিয়েছেন। অপরদিকে এদেশে ইন্টারনেট কানেকশনের জন্য ব্রডব্যান্ডও রয়েছে। সব মিলিয়ে এখনকার যে পরিস্থিতিটি, এই পরিস্থিতি কোনো অবস্থাতেই বৈরী নয় অনলাইন এডুকেশনের জন্য। অপরদিকে সামগ্রিকভাবে এই বিশ্বায়নের যুগে এই এডুকেশনকে যদি একটি কমোডিটি হিসেবে আমরা মনে করি, তাহলে আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, এমনকি ভারত পর্যন্ত অনলাইন এডুকেশনকে গুরুত্ব দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে। তো আজকের প্রেক্ষাপটে আমরা বাধ্য হচ্ছি অনলাইন এডুকেশনে আসতে। তাহলে আমি এটা বলবো যে করোনা আমাদের জন্য অনলাইন এডুকেশনের জন্য অনুঘটক, ক্যাটালিস্ট অথবা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এটাকে আমাদের উল্লেখযোগ্যভাবে গ্রহণ করে এটাকে আমাদের চালিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আজকে দেখুন, ভারত থেকে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী আমেরিকার নামি দামি বিশ্ববিদ্যালয়তে অনলাইনে অ্যাডমিশন তারা নিয়েছে। নেওয়ার পেছনে কারণ যে অনলাইনে তারা নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। অপরদিকে এই ওভাল অর্থাৎ প্রেসিডেন্ট অফিসে যিনি রয়েছেন ওয়াশিংটনে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সেই সুযোগে আবার ঘোষণা দিয়েছেন এবং করতে চাচ্ছেন শিক্ষার্থী যারা
স্টুডেন্ট ভিসায় আমেরিকায় রয়েছে তাদের ভিসা এক্সটেনশন করা হবে না। তার যুক্তি হচ্ছে অনলাইনে যদি লেখাপড়া করা যায় তাহলে আমেরিকা আসার প্রয়োজন কি? সেই ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশে অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে অভিভাবকরা, কিন্তু অনলাইন এডুকেশন এবং ক্লাসরুম এডুকেশনের 100% পরিপূরক এটা বলা যায় না। আমার শিক্ষা জীবনে আমেরিকায় দেখেছি আমেরিকান ইউনিভার্সিটির আমার সাথীরা অর্ধেকের বেশি ছিল জাপানিজ স্টুডেন্ট। তাদেরকে আমরা জানতে চাইতাম যে কি ব্যাপার, একই বই জাপানও পড়াচ্ছে, তোমাদের দেশ উন্নত দেশ, তোমরা আমেরিকায় কেন হায়ার স্টাডি করতে আসছো? তারা বলল শুধু হায়ার স্টাডি নয়, আমরা আমেরিকার এনভায়রনমেন্টও দেখতে এসেছি, আমরা সেখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে চাই। অতএব একটি ছাত্র আমেরিকায় যাবে শুধু অনলাইন এডুকেশনের জন্য, এখানে বসে লেখাপড়া করবে, বাট এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু শেখার রয়েছে। যারা আমরা উন্নত বিশ্বে লেখাপড়া করেছি তারা আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক, ট্রাম্প ভিসা নিষেধাজ্ঞার উপর চেষ্টা করছে, অপরদিকে অনলাইন এডুকেশনের পপুলারিটি বাড়ছে। সেই জায়গায় বাংলাদেশ সরকার অনলাইন এডুকেশনের ব্যাপারে দিন দিন আমার মনে হয় তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। দেখুন, এই বছরে 8ই মার্চ প্রথম কোভিড ডিটেক্টেড করা হলো। হঠাৎ করে 18ই মার্চ স্কুল কলেজ শিক্ষাঙ্গনকে ছুটি দেওয়া হলো। বলা হলো না যে কতদিনের ছুটি, কোথায় তাদের যেতে হবে। তারা ভেবেছে হয়তো বা সপ্তাহ খানেকের জন্য আমাদের ছুটি, সেই কারণে বাড়িতে বা তাদের গ্রামে যাওয়ার পূর্বে তারা বইপত্র, খাতা কলম, ট্যাব, নোটবুক অথবা ল্যাপটপ কম্পিউটার তারা সাথে নিয়ে যায়নি। পরবর্তীতে দেখা গেল 27শে মার্চ এই ছুটিটা সাথে অ্যাড হলো সারা দেশব্যাপী লকডাউন। যদিও লকডাউন না বলে বলা হয়েছে যে ছুটি, সকলেই গাদাগাদি করে ট্রেনে, বাসে, লঞ্চে করে যার যার গন্তব্যস্থলে চলে গেল। সেই ছুটি অনেক দিন রইল। 1 জুন অফিস আদালত ফের খোলা হলো, কিন্তু দেখুন শিক্ষার্থীদের ব্যাপারে কোনো রকম নির্দেশনায় এই শিক্ষা মন্ত্রণালয়ের কর্তা বাবুর কাছ থেকে কিন্তু আমরা পাইনি। তাদের একটা ডিরেকশন দেওয়া উচিত ছিল। অপরদিকে এসএসসি রেজাল্ট বেরিয়ে এসছে, তাদের ভর্তির বিষয়টি রয়েছে। অনলাইন এডুকেশনের ব্যাপারে কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। তবে খুশির খবর রয়েছে, ইতিমধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন এডুকেশনে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাটি যদি মার্চ মাসে, যখন 8ই মার্চ এই খবরটি আমরা পেলাম, তখন থেকেই কিন্তু সরকারের চিন্তা ভাবনা করা উচিত ছিল। দেখুন, যে কোভিড নিয়ে আজকে বিশ্ব ভাবনার সাগরে ডুবছে এবং কোনো প্রতিকার খুঁজে পাচ্ছে না, আমরা সকলেই জানি। এর নাম কিন্তু কোভিড-19। কোভিড-19 মানে 2019-এর কোনো এক সময় কোভিড এসছে। যেহেতু চায়নার মতো একটা কমিউনিস্ট দেশে এসছে, সে দেশে ইনফরমেশন ইজ ভেরি ক্লাসিফাইড। সেই কারণেই কখন চায়না এসছে এটা আমরা কিন্তু জানি না, কিন্তু এটা তো আমরা বুঝতে পেরেছি নভেম্বর ডিসেম্বরে এসে যে কোভিড এসে গিয়েছে। এই কোভিড যে বিশ্ব পরিভ্রমণে বেড়াতে বেরোবে, এটাও কিন্তু বিশ্ববাসী টের পেয়েছিল। ফেব্রুয়ারিতে এসে তার খেসারত দিল ইটালির মিলান শহরের সাথে হুয়ান শহরের সরাসরি প্লেন যোগাযোগও ছিল। তারা বুঝতে পারেনি যে নিউ ইয়ার্স ইভ করতে এই চাইনিজরা সেখানে গিয়ে কোভিড নিয়ে আসবে ইটালিতে, সেটা ইটালিও বুঝতে পারেনি। তারা সর্ববৃহৎ খেসারত দিল। তারপরে শুরু হলো ফেব্রুয়ারি থেকে খেসারত দেওয়া ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এমনকি নিউ ইয়র্কে আমাদের বহু প্রবাসী বাংলাদেশিও ইন্তেকাল করেছেন। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদেরকে বেহেশতে নসিব করুক। এতদিন সময় পাওয়ার পরও আমরা কিন্তু বাংলাদেশ থেকে সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করিনি। ইংরেজিতে একটি কথা রয়েছে, লিড লগ। কিছু কিছু বিষয়ে অন্য কেউ যদি লিড নেয় আর লগ হিসাবে তার পিছনে ছুটা যায়। যেমনি ভাবে আমরা দেখেছি ইউরোপ, আমেরিকা, এমনকি পার্শ্ববর্তী ভারত, মালয়েশিয়ায় যখন তারা অনলাইন এডুকেশন শুরু করে দিয়েছে, আমেরিকাতে ফেব্রুয়ারিতে 100% অনলাইন এডুকেশন চলে গিয়েছে, তখনই আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের অনলাইন এডুকেশন আসতে হবে। যেখানে ডক্টর ফাউচি বলছিল, উন্নত দেশগুলো বলছিল যে এই কোভিড-19-এর ভ্যাকসিনেশন বেরোতে 1 বছরের উপর সময় লেগে যাবে। তারপর কিন্তু আমরা তখনও
মার্চ, এপ্রিল, মে, জুন আমরা চুপ করে বসে রইলাম, অনলাইন এডুকেশনের জন্য বলিনি। আমি আপনার এই প্রশ্নের উত্তরটি শেষ করছি আপনার শুরু দিয়েই। যদি আবার এই অনলাইন এডুকেশন সঠিকভাবে আমরা না করতে পারি, তাহলে কি আবার অটো প্রমোশন দেওয়া হবে? তাহলে কি আবার এই দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হবে? তাহলে আমি যে পরিশ্রম আপনাদের সাথে করেছিলাম সেটা অনেকটা দুর্বোধ্য হয়ে যাবে। তাই বলছি যে অনলাইন এডুকেশনকে গুরুত্ব দিয়ে সরকারকে এখন এটার উপরে বিশদভাবে কাজ করতে হবে। অপরদিকে দেখুন, আমাদের যারা বয়স্ক শিক্ষক রয়েছেন, যেহেতু অনলাইন এডুকেশনের উপরে তাদের অভিজ্ঞতা কম, সেই কারণে তাদের একটা ফোবিয়া রয়েছে। এই ফোবিয়াটি একটু এল্ডারলি শিক্ষকদের ভিতরে রয়েছে। আপনি যদি আপনার বাসায় দেখুন, আপনার ছোট্ট বাচ্চাটি যেভাবে আজকালকার দিনে এই মডার্ন ইকুইপমেন্টকে অভ্যস্ত, কম্পিউটারে অভ্যস্ত, আপনার সিনিয়র সিটিজেনরা কিন্তু এইভাবে অভ্যস্ত না। সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে, টিচারদেরকে অনলাইন ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা কিন্তু এখনো দেখিনি টিচারদেরকে অনলাইন এডুকেশন দেওয়ার জন্য বা শর্ট প্রোগ্রাম দিয়ে করার জন্য কোনো চেষ্টা করেছে। আজকে আমরা কি সুন্দর আপনার সনি টিভিতে অনুষ্ঠান করছি ভার্চুয়াল, আমরা প্রতিদিনই ভার্চুয়াল মিটিং করছি। তো এইটা যে কতটা সহজলভ্য এই জিনিসটি আমাদের বুঝতে হবে। এই অনলাইনের যে প্রিভিলেজ এন্ড ফ্যাসিলিটিস গুলো আছে, এগুলিকে আমাদের অপটিমাম ইউজেস আনতে হবে। যেমন সংসদ চ্যানেল বলে একটি চ্যানেল রয়েছে। এই চ্যানেলটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় প্রতিষ্ঠিত করা হয়েছিল। ওটাকে এডুকেশন চ্যানেল হিসেবে তখন তার কার্যকারিতা ছিল। এই চ্যানেলটিকে সম্পূর্ণ ব্যবহার করতে হবে। কমিউনিটি স্মল টিভি স্টেশন করা, কমিউনিটি রেডিও সার্ভিস এবং প্রাইভেট সেক্টরে যে সমস্ত টেলিভিশনগুলো রয়েছে, তাদের কাছ থেকেও আপনাকে কিছু কিছু টাইম গভর্নমেন্টকে নিতে হবে এই অনলাইন এডুকেশনে তারা যেন সহযোগিতা করতে পারে, সেই জন্য তাদেরকেও এগিয়ে আসতে হবে। তো অনলাইন এডুকেশনকে গভর্নমেন্ট এটাকে এক্সপেডাইট করতে হবে। দেখুন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের আইডি কার্ড রয়েছে, সেখানে একটা তাদের পার্সোনাল আইডেন্টিফিকেশন পিন কোড নাম্বার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মনে করে তাদের শিক্ষার্থীরা এই পিন কোড দিয়ে তারা ইন্টারনেট সহজলভ্যভাবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারনেট প্রোভাইডারদের সাথে যোগাযোগ করে নিবে, সেই জায়গায় তারা যেন এই প্রিভিলেজটুকু পায়। কারণ এই অনলাইন এডুকেশনের জন্য যে খরচটা আছে সেটা কিন্তু সরকারকে বহন করতে হবে। আসুন যদি বলি এবার বাজেট সম্পর্কে। আমরা ভেবেছিলাম যেহেতু বাজেট আমাদের দেশে হয় জুন মাসে, অতএব কোভিড যেহেতু আমাদের দেশে এসছে মার্চ মাসে, তাহলে আমরা প্রচুর সুযোগ পেয়েছি এবারকার এডুকেশন সেক্টরে প্রান্তিক জনগণের কাছে যাওয়ার জন্য। আমাদের স্বাস্থ্য সেক্টরে বিরাট ধরনের একটি প্রণোদনার ব্যবস্থা করা হবে, কারণ বাজেটটি হয়েছে জুন মাসে। আমরা জানি যে এই কতদিন এই কোভিড আমাদের দেশে থাকে, সেটাকে সামনে রেখে আমাদের বাজেটের ভিতরে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। বরাবরের মতো এবারও জিডিপি 2% এবং শিক্ষা খাতে বাজেট দেওয়া হয়েছে 11.69%, যদিও বলা হয় 15.1% দেওয়া হয়েছে। এতে কিন্তু আইসিটি মিনিস্ট্রি, তথ্য প্রযুক্তি মিনিস্ট্রি, দুইটি মিনিস্ট্রির বাজেটকে এই শিক্ষা বাজেটের সাথে একত্র করে তারা এটাকে বলছে শিক্ষা বাজেট 15.10% তারা বলছে। মূলত কিন্তু 11.69। আপনি যদি জিডিপির সাথে তুলনা করেন, পার্শ্ববর্তী শ্রীলঙ্কা অথবা আফগানিস্তানের সাথে, আমরা আমেরিকার সাথে যাচ্ছি না, সেই তুলনাও কিন্তু আমরা বাজেটে কোনো কিছু করিনি। তাহলে এই বাজেটে যদি শিক্ষার জন্য 2-3 বছর মেয়াদি কোনো পরিকল্পনা না থাকে, তাহলে আমরা কি করে মনে করব যে এই সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে? অপরদিকে দেখুন, মূল্যস্ফীতি হচ্ছে 5.4%, প্রবৃদ্ধি হচ্ছে 8.2%। তো মূল্যস্ফীতি যদি 5.4% হয়, অপরদিকে যদি গত বছরের তুলনায় এই বছর বাজেট বাড়ানো হয় মাত্র 0.1%, তাহলে প্রবৃদ্ধির সাথে হিসাব করলে এবারের বাজেট গতবারের বাজেটের তুলনায় কম করা হয়েছে, বেশি করা হয়নি। তো এখানেও আমরা বলতে চাচ্ছি
যে সরকার এই বিষয়টিকে যদি লক্ষ্য না করেন, তাহলে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে কি হবে? আপনি নিজেই প্রশ্ন করেছেন কিন্ডার গার্ডেন সম্পর্কে। এদেশে প্রায় 40,000, আপনি বলেছেন 45,000 কিন্ডার গার্ডেন রয়েছে। এখানে প্রায় 50 লক্ষ আমাদের শিশুরা লেখাপড়া করে। সেভ দ্য চিলড্রেন বলেছে বিশ্বময় 1.5 কোটি শিশু ঝরে যাবে এই প্রাথমিক শিক্ষার সুবিধার থেকে বঞ্চিত হবে। যদি তাই হয়, আজকে আপনি ঢাকা শহর ঘুরে দেখুন, কিন্ডার গার্ডেন স্কুলগুলোর সামনে ফর সেল সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এই স্কুলের শিক্ষকগুলো তারা মাইগ্রেট করছে তাদের প্রফেশন, অর্থাৎ আমি ওদিনকে প্রথম আলোতে পড়েছি কিন্ডার গার্ডেনের শিক্ষক আম বিক্রি করছে, কেউ ডে লেবারে চলে যাচ্ছে। যার যার মতো এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তারা ছুটোছুটি করছে বাঁচার জন্য। সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এই নন রেজিস্টার্ড, নন এমপিও কিন্ডার গার্ডেন এগুলিকে কিন্তু কোনো অবস্থাতে তারা অ্যাড্রেস করেনি। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সরকারের এই বিষয়ে অ্যাড্রেস করা প্রয়োজন ছিল। যদিও নন এমপিও শিক্ষকদেরকে এককালে 5,000 টাকা করে দিবে, এখনো পায়নি। কিন্তু দেখুন, উন্নত বিশ্বে আজকে ইউরোপ আমেরিকাতে প্রত্যেকটি নাগরিককে তাদের এই কোভিড এর জন্য তাদের যে প্রণোদনা সেটা তাদেরকে পুছিয়ে দিচ্ছে। আমাদের এই শিক্ষক কিন্ডার গার্ডেন তারা কোথায় যাবে? তারা যদি এই প্রফেশন থেকে মাইগ্রেট করে অন্য প্রফেশন চলে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই শিশুদের কি হবে? এটি কিন্তু সরকারের চিন্তা করা উচিত ছিল, কিন্তু সেই বিষয়ে চিন্তা করেনি। 50 লক্ষ নন রেজিস্টার্ড স্কুল টিচার, সেটাও চিন্তা করেনি। নন এমপিওরা কিভাবে বাঁচবে? অপরদিকে দেখুন, এই আমলাতান্ত্রিক প্রশাসন যার উপরে জেগে বসে আছে, তারা কিন্তু সচিবদের জন্য মোবাইল ফোন দিতে 90,000 টাকা বা 50,000 টাকা, বাড়ির বাবুর্চির জন্য টাকা দিতে বা ড্রাইভারের জন্য টাকা দিতে, আমি বলছি না তাদেরকে দেওয়া উচিত নয়, কিন্তু অপরদিকে শিক্ষাকে যদি গুরুত্বই না দেওয়া হয়, তাহলে আগামী দিনের এই বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? এই কথাটুকু কিন্তু ভাবনার মধ্যে রাখতে হবে। সেই ভাবনার বাইরে যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কতটা খারাপ হবে সেটা কিন্তু কল্পনার বাইরে। এই কল্পনাটুকু মাথায় রেখে গুরুত্ব দিতে হবে। অপরদিকে আপনি প্রশ্ন করেছেন যে কি হবে যারা এখন পরীক্ষা দিতে পারছে না। দেখুন, বহুদিন ধরেই বাংলাদেশে অনেকগুলো পরীক্ষা কিন্তু অনলাইনে হচ্ছে, যেমন জিআরই, জিম্যাট, টোফেল, স্যাট, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু অনলাইনে হচ্ছে। এই সিস্টেমগুলো কিন্তু এই দেশে রয়েছে। হঠাৎ করে আমরা পারবো কি পারবো না সেটা একটা বিরাট বিষয় রয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তোবা সরকারের কিছুটা দুর্বলতা থাকতে পারে। অ্যারো অ্যান্ড ট্রাইং এর মধ্যে দিয়েই তো একটি পরিপূর্ণতা আসবে এবং সফলতা আসবে। আমি আবার বলবো, কোভিড-19 অনলাইন এডুকেশনকে অনুঘটক হিসাবে, ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা যেটি দেখেছি যে আপনি শিক্ষাকে যেমন পরিচ্ছন্ন করতে চেয়েছিলেন, তেমনি আপনি টেকনিক্যাল শিক্ষার উপরও খুব গুরুত্ব দিয়েছিলেন এবং সে বিষয়ে আপনি অনেক বক্তব্য রেখেছেন। তো আজকে বাংলাদেশের যে টেকনিক্যাল শিক্ষা যেটুকু উন্নতি হয়েছে, সেটির ব্যাপারে আপনি কি সন্তুষ্ট কিনা, বা আসলে টেকনিক্যাল শিক্ষার কতটুকু গুরুত্ব আপনি দিচ্ছেন, বা সরকারের কতটুকু দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, সে বিষয়ে যদি একটু বলেন। আসলে আমি দায়িত্ব থাকাকালীন সময়েও আমি টেকনিক্যাল এডুকেশনকে প্রচন্ড গুরুত্ব দিয়েছি। এসএসসি ভোকেশনাল, তারপরে বিআইটি গুলিকে ইউনিভার্সিটি, ডুয়েট হতে শুরু করে টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়ার বিষয়ে কারণটি হলো এটা হলো ডেড এন্ড স্ট্রিট। এই এডুকেশন কোনো শেষ নেই। আপনি এমবিবিএস ডাক্তারি হতে পারেন, আপনি এমবিএ করা প্রশাসক হতে পারেন, কিন্তু টেকনিক্যাল এডুকেশন মিন্স নো হাউ। আপনার পাশে কম্পিউটার চালানো, অথবা ডাক্তার সাহেবের পাশে একটা সোনোগ্রাম মেশিনের রিডিংটা নেওয়া, সব মিলিয়ে টেকনিক্যাল এডুকেশনটা গুরুত্ব আমাদের সকলের জন্য রয়েছে। পাশাপাশি এই দেশটি নির্ভর করছে এক্সপেক্টেড ইনকামের উপরে। আপনি হয়তো শুনেছেন ইতিমধ্যেই গভর্নমেন্ট, ফেডারেল রিজার্ভ, অর্থাৎ আমাদের যে রিজার্ভ রয়েছে ওভার $33 বিলিয়ন, সেখান থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনার কথা চেষ্টা করছে। ইতিমধ্যে ব্যাংকের তহবিল অনেকটা শূন্যতায় পৌঁছে গিয়েছে। হাউবার এই 33 বিলিয়ন রিমিটেন্স গুলো আমাদের দেশে এসছে, এটাকে গুরুত্ব দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই জিএসসি কান্ট্রি গুলোতে দেখেছি যে, আমি ঘুরে ঘুরে দেখেছি, একটি লেবার ক্যাম্পে ধরুন 200 লেবার রয়েছে,
শ্রমিক রয়েছে, এর মধ্যে 190 জনই বাংলাদেশি, 10 জন হয়তো 2 জন থাইল্যান্ডের, 1 জন শ্রীলঙ্কার, 2 জন নেপালের, 2 জন মালয়েশিয়ার রয়েছে। সকালবেলা আমাদের শ্রমিকরা শুধু খালি দুটো হাতে দুটো গ্লাভস, পায়ে একজোড়া বোট, মাথায় একটা হেড পরে চলে যায়। একই সাথে দেখা গিয়েছে যে অন্য শ্রমিকরা তারা কোমরে একটি ইকুইপমেন্ট বেল্ট তাদের থাকে, তাদের যন্ত্রপাতি নিয়ে তারা যায়। এতে তারা তাদের বেতনের ব্যাপারে যদি আনুপাতিক হাতে চিন্তা করেন, আমাদের একজন শ্রমিক যদি 1000 রিয়াল বেতন পায়, আর ওই যে টেকনিক্যালি একটু নো হাউ জানে, সে বেতন পায় ন্যূনতম পক্ষে 3 গুণ 3000 টাকা, তাহলে আমাদের রেমিটেন্স 3 গুণ আসতে পারে। যেহেতু পৃথিবীর একটি জনবহুল দেশ, আমরা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অতএব এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমি আমার এই পিএইচডি থিসিসের উপাত্ত হচ্ছে হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আর্থসামাজিক উন্নয়নে এবং মানব সম্পদ গঠনে কারিগরি শিক্ষার প্রয়োজন, সেটাই আমি আমার গবেষণার উপাত্ত। তো আমি অ্যাকচুয়ালি মনে করি আমাদের দেশে এই জনসংখ্যাকে আমাদের মানব সম্পদে রূপান্তরিত করতেই হবে, এর বিকল্প নেই। এবং সেটা করতে হলে আমাদেরকে কারিগরি শিক্ষায় যেতে হবে, কারণ কারিগরি শিক্ষার শুরু হয় আপনি যেই অবস্থায় যেখানে আছেন সেখান থেকে শুরু করা যায়, এবং এই শিক্ষাকে গুরুত্ব সরকারকে দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। সরকার এই সমস্ত ব্যাপারে বিভিন্ন, আমি দেখেছি অনেকগুলো প্রজেক্ট তারা করতে যাচ্ছে, অনেকগুলো প্রপোজাল তাদের আছে, কিন্তু কার্যত এটার ব্যবহারিক খুব কম। আমি যদি আমার উপজেলায় চলে যাই, আমি 9টি স্কুলে কারিগরি শিক্ষা দিয়ে এসেছিলাম, এবং আমার উপজেলায় একটি ডিপ্লোমা ইনস্টিটিউট, পলিটি ইনস্টিটিউটে স্থাপন করেছিলাম সরকারের পক্ষ থেকে, কিন্তু তারপরে দেখিনি তার কোনো উন্নয়ন হয়েছে। এবং আমার উপজেলায় ন্যূনতম পক্ষে এখন 5000 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে। গভর্নমেন্টের প্রজেক্ট ছিল 64টি জেলায় 64টি পলিটেকনিক ইনস্টিটিউট গঠন করা, সেই প্রজেক্টটি এখনো শেষ হয়নি। এবং প্রত্যেকটি উপজেলায় ভোকেশনাল ট্রেনিং সেন্টার করা, এটা বাধ্যতামূলক প্রত্যেকটি উপজেলায় করতে হবে, কারণ আমরা প্রত্যেকটি উপজেলা থেকে বহির্বিশ্বে আমাদের যে প্রবাসীরা যাচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন রয়েছে। অতএব কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্ব, আর সেই সাথে আমাদের সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, টারশিয়ারি এডুকেশন, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় উনি প্রাইভেট ইউনিভার্সিটির উপরে উনি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন 1992-তে, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, প্রাইভেট মেডিকেল কলেজের ব্যবস্থা করেছিলেন, এগুলিকে গুরুত্ব দিয়েছিলেন। এখনকার সরকার সেগুলির ধারাবাহিকতাকে টিকিয়ে রেখেছে, কিন্তু আমি অগ্রগতির বেলায় তেমন কোনো পরিবর্তন দেখতে পারিনি, কারণ 2009 থেকে আজকে 2020 অনেক সময় পেরিয়ে গিয়েছে। এই সময়গুলোর যে পরিবর্তন আসার কথা ছিল, ইন কন্টেক্সট অফ টাইম, ওই রেশিওতে গভর্নমেন্টের কোনো ফলপ্রসূ আমি দেখতে পাচ্ছি না। আশা করি চেষ্টা করবেন এবং চালিয়ে যাবেন। জি, ধন্যবাদ। এবার আপনাকে আমরা আরেকটি বিষয়ে আপনার কাছে শুনতে চাই, সেটি হচ্ছে আপনি দেখেছেন যে দীর্ঘ সময় বন্ধ থাকার পরে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা 4 মাস পরে দেখলাম যে স্বাস্থ্যবিধি মেনে হেফজোখানা বা হাফিজি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া যায় কিনা আপনার দৃষ্টিতে আপনি যদি একটু মূল্যায়ন করেন। শুনেন, করোনার পিক পয়েন্ট এখনো আমরা পৌঁছেছি কিনা এই ব্যাপারে বিশেষজ্ঞরা কিন্তু কোনো কথা বলেনি। আপনি যদি বলেন চিকেন ফার্স্ট অর এগ ফার্স্ট, আমি বলবো লাইফ ফার্স্ট দেন আদার্স। আমরা এখনো পথে ঘাটে দেখিনি মানুষরা সেই সচেতন হয়েছে ম্যাক্স মুখে দিয়ে চলাফেরা করা, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, এগুলি কিন্তু এখনো আমি দেখছি না। এমতো অবস্থায় আমরা যদি তড়িঘড়ি করে এমন কোন সিদ্ধান্ত নিতে চাই, যেমনি ভাবে একবার সিদ্ধান্ত নেওয়া হলো গার্মেন্টস খোলা হবে, সব ফিরে এসো গার্মেন্টস কে, আবার বলা হলো ছুটিতে চলে যাও, আবার ফিরে আসতে হলো। এই যে তাদের ইনডিসিশনের অ্যানামনি, এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমি মনে করি না তড়িঘড়ি করে এখন এই ইনস্টিটিউশন গুলো খুলে দেওয়া, কারণ হেফজোখানাকে তারা অনলাইন এডুকেশন দিতে পারবে না, এটা আমরা বুঝি। তবে আবার
ডিস্টেন্স মেনটেন করাও আমাদের গ্রামান্তরে সম্ভব। প্রাইমারি স্কুলগুলো যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যদি বৃষ্টি না হয় তখন আমরা ছাদেও ক্লাস নিতে পারি, গাছতলেও ক্লাস নিতে পারি, এবং সেই ধরনের ব্যবস্থা নিয়ে আমরা করতে পারি। তবে আমি আমার ব্যক্তিগত মতামত হলো আর একটু সময় নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আমরা দেখি যে এই করোনা ভাইরাসটি বাংলাদেশে কি পরিমাণ ভাবে ক্ষতি করছে। এখন দেখুন ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এটি ক্রমান্বয়ে ঊর্ধ্ব গতিতে রয়েছে। আজকেও প্রায় পার্শ্ববর্তী দেশ ভারতে 600-র মতো মৃত্যুবরণ করেছে। ইউরোপ আমেরিকায় আবার সেকেন্ড ওয়েভ আসছে। তো আমাকে মনে রাখতে হবে যে এই যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা ইতিহাস থেকে শিখতে হবে। কারণ এমনিভাবে 1918 সালে যে ফ্লু হয়েছিল, সেই ফ্লুতে কিন্তু প্রথম স্টেজে ওয়েভে কিন্তু এত লোক মারা যায়নি। ওই 1918 সালের সেকেন্ড ওয়েভে মারা গিয়েছিল মিলিয়ন্স, লাইক 50 মিলিয়ন্স। অতএব আমাদের যেন সেকেন্ড ওয়েভে ধাক্কা না দিতে পারে, সেই জন্য আরেকটু সময়, আরেকটু কালক্ষেপণ করার প্রয়োজন আছে বলে আমার ব্যক্তিগত মতামত। জি ধন্যবাদ। আমরা আরেকটি বিষয়, হাইকোর্টের একটি সিদ্ধান্ত, একটি রায় আমরা দেখেছি যে বেসরকারি কলেজে সংসদ সদস্য যারা, তারা সভাপতি হিসেবে থাকতে পারবেন না গভর্নিং বডিতে। তো আপনি একজন সাবেক মন্ত্রী এবং সাবেক এমপি, তো আপনার দৃষ্টিতে এই সিদ্ধান্তটি কেমন হয়েছে এবং এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? প্রথমত হলো শিক্ষা মন্ত্রণালয়, তারা তাদের বিষয়গুলো ভালো বোঝার চেষ্টা করবেন, তারা দায়িত্বপ্রাপ্ত। হাইকোর্ট রুলিং দিবে সেটা শুনতে হবে, সেটাও আমি বুঝি। কিন্তু দেখুন, আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করি, তা হাইকোর্ট এই রুলিং আমাদেরকে দিত না, তারা বিচারিক কাজ ছেড়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দিত না। আজকে হাইকোর্ট সবকিছুর জন্য রুলিং দিতে হবে কেন? তার মানে হাইকোর্ট চোখে আঙ্গুলি দিয়ে দেখাচ্ছে যে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করছি না। আমি যখন দায়িত্বে ছিলাম তখন মাননীয় সংসদ সদস্যদেরকে ঊর্ধ্বে 2টি প্রতিষ্ঠানের সভাপতিত্ব গ্রহণ করতে পারবে। ইট ওয়াজ রেস্ট্রিক্টেড, কারণ 2টির বেশি যদি হয় তার পক্ষে সম্ভব না। এরপরে যদি আপনি চেঞ্জ করে একজন মাননীয় সংসদকে 10টি, 15টি, 20টি দিয়ে দেন, আপনি দেখুন ঢাকায় একজন মাননীয় সংসদের এলাকায় 50টিও প্রতিষ্ঠান রয়েছে। এই 50টি প্রতিষ্ঠানের জন্য যদি মাননীয় সংসদে 50টি প্রেসিডেন্ট হন, মাস তো 30 দিনে হয়, কি করে উনি পর্যবেক্ষণ করবেন? সেই জন্যই বলছি হাইকোর্টের রুলিং এর প্রয়োজন ছিল না। আমরা নিজেরা যদি নিজেদেরকে রুলিং করি আমাদের বিবেক থেকে, তাহলে উত্তরগুলি আমরা খুঁজে পাবো। হাইকোর্টের রুলিং এর জন্য ধন্যবাদ। জি ধন্যবাদ। তো আরেকটি বিষয় আপনার কাছে শুনবো, সেটি হচ্ছে যে 9 আগস্ট থেকে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা আমরা ফেস করব? যেমন আমাদের তো সারা দেশে আসলে সেই অর্থে এখন নেটওয়ার্ক নেই, বা গ্রামে যারা স্টুডেন্ট রয়েছে তাদের সবার সেইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল নেই বা ল্যাপটপ নেই। সেক্ষেত্রে এটি আসলে কি সুবিধা অসুবিধা আমরা মুখোমুখি হতে যাচ্ছি, আপনার দৃষ্টিতে আপনি সাবেক সফল মন্ত্রী হিসেবে যদি একটু বলেন। প্রথমেতেই আমি বলেছি যে বাজেটে একটা প্রভিশন থাকা উচিত ছিল শিক্ষার্থীদের জন্য সাহায্য সহযোগিতা অনুদান বাড়ানো। আপনি একটি ল্যাপটপ বা একটি আপনার এই ফোনের জন্য গভর্নমেন্ট পারত শিক্ষার্থীদেরকে একটা অনুদান দিয়ে দিতে। ধরুন না, বলছি 1150 কোটি টাকার প্রতি বছর বই ছাপানো হয় এনসিটিভি থেকে, প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 1150 কোটি টাকা। আমরা এই সময়ে যদি এই 1150 কোটি টাকার সাথে একটু টাকা সংযোগ করে আমরা যদি ট্যাব আকারে তাদেরকে দিয়ে দিতে পারি, এই 1150 কোটি টাকা প্রত্যেক বছর আমাদের লাগছে, কারণ প্রতি বছর বই প্রিন্ট করতে হচ্ছে। আপনি যদি ট্যাব আকারে দিতে পারতেন তাহলে কিন্তু একবারই আপনি ট্যাব খরচটা হয়ে যেত। পরবর্তী বছরে কিন্তু এই বইটি, এই ট্যাবটি আপনি আপনার ওই যে নতুন স্টুডেন্টটি আসবে তাকে হস্তান্তর করা যেত। তাহলে সরকার যদি এই ইনভেস্টমেন্টটা এখানে করত তাহলে হতো। সরকার এই ইনভেস্টমেন্ট গুলো করেনি। তাহলে আপনি যেটা বলছেন যে ইন্টারমিডিয়েটে ভর্তি অনলাইনে ভর্তির বিষয়টি কিন্তু কোনো বিশাল জটিলের বিষয় নয়। ইন্টারনেটের মাধ্যমে আপনি অনলাইনে ছোট্ট একটা প্রোগ্রাম করবেন। এই যে আপনি স্ট্রিম ইয়ার দিয়ে প্রোগ্রাম করছেন, কেউ জুম দিয়ে প্রোগ্রাম করছে, আমরা তো এগুলিতে অভ্যস্ত ছিলাম না, এখন হয়ে গেছি আমরা অভ্যস্ত, আমরা প্রোগ্রাম করছি। আপনি অনলাইনে যে কোনো গ্রামান্তরে যে কোনো প্রতিষ্ঠানে
অনলাইনে অ্যাডমিশন সিস্টেম করতে পারে, বা এডুকেশন মিনিস্ট্রি সেন্ট্রালি অনলাইনের ব্যবস্থা করতে পারে, বোর্ডগুলো সেন্ট্রালি অনলাইনের ব্যবস্থা করতে পারে। আমাদের বোর্ডগুলো কিন্তু অনেক রিচ, তাদের কিন্তু হিউজ ফিক্সড ডিপোজিট ক্যাপিটাল রয়ে গেছে নতুন বোর্ডগুলি ছাড়া। যেমন আমাদের সময় সিলেট বোর্ড বানিয়েছিলাম, বরিশাল বোর্ড বানিয়েছিলাম, চিটাগাং বোর্ড বানিয়েছিলাম, রংপুর বোর্ড বানিয়েছিলাম। ওই নতুন বোর্ডগুলির কিন্তু অর্থনৈতিক সামর্থ্য অনেকটা কম রয়েছে। পুরাতন বোর্ডগুলি যেগুলি রয়েছে আগের 4 ডিভিশন 4টি বোর্ড, এতে কিন্তু প্রচুর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে। সেখান থেকে যদি বোর্ড কিছু মানি অ্যালোকেট করে, তাহলে কিন্তু সব গভর্নমেন্টকে পয়সা দিতে হয় না। আমার স্পষ্ট মনে রয়েছে, আমি যখন দেখলাম বোর্ডের হিউজ ফিক্সড ডিপোজিট ফান্ড রয়েছে, সেগুলিকে দিয়ে আমি কিন্তু প্রত্যেকটি বোর্ডকে তাদের আন্ডারে স্কুল, কলেজিয়েট স্কুল অর্থাৎ ইন্টারমিডিয়েট স্কুল পর্যন্ত প্রতিষ্ঠিত করে দিয়ে আসছিলাম। তো বোর্ডগুলি যদি ইনিশিয়েটিভ নেয়, তারা সেন্ট্রালি অ্যাডমিশন দিতে পারে। ইট ইজ নট এ বিগ ডিল অ্যাট অল। জি, ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় আমরা এই অনলাইনে যেটি দেখলাম যে এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা আসলে অনলাইনে কিছু পড়াশোনা করছে বা তারা শিখছে, কিন্তু তারা কিন্তু আসলে অন্য একটা নেশার মধ্যে ডুবে যাচ্ছে, কখনো ফেসবুক বা টেলিভিশনের দিকে তারা ঝুঁকে পড়ছে। এর থেকে আসলে কিভাবে রক্ষা করা যেতে পারে শিক্ষার্থীদের? এটা একটা মারাত্মক প্রশ্ন। এটা আমার মনে কোনো সাইকোলজিতে পিএইচডি করা কাউকে জিজ্ঞেস করতে হবে। এটা আমিও দেখছি। বাট হচ্ছে কি, আজকালকার দিনে কতিপয় চ্যানেলগুলোকে ব্লক করার মতো ক্যাপাসিটি গভর্নমেন্টের থাকে, আইসিটি মন্ত্রণালয় তারা করতে পারে। তারা সেগুলিকে একদম টোটালি ব্লক করে দিয়ে এডুকেশনাল অনলাইনে যেগুলি আমরা পাচ্ছি সেগুলিকে তারা করুক। এই সিস্টেমগুলি রয়েছে। আপনি দেখুন না, আমি এখন গভর্নমেন্টের বিরুদ্ধে এন্টি স্টেট কোনো বক্তব্য দিলে তাৎক্ষণিকভাবে দেখবেন এইটা কোনো না কোনো ভাবে এটাকে বন্ধ করে দেওয়া হবে। দেয়ার ইজ এ সিস্টেম টু স্টপ ইট। তো সেটা করলেই পারে। আপনার যদি আজকালকার দিনে প্রাইভেট টেলিফোন কনভারসেশনকে রেকর্ডিং করা হয় এবং যে কোনো অ্যাপস এর মাধ্যমেই করেন, আপনি টেকনোলজি কোথায় আজকে গিয়েছে। অতএব শিশুরা বা শিক্ষার্থীরা এই ধরনের বিষয়ে যখন তারা করবে, ইউ জাস্ট ডিটেক্ট দেম অ্যান্ড গিভ ইনস্ট্যান্ট পানিশমেন্ট। দেখবেন যে অটোমেটিক। গভর্নমেন্ট চাইলে কি হয় না, এটা তো বুঝতেই পারেন। গভর্নমেন্ট চায় বলেই তো আজকে আমরা কি হয়রানির মধ্যে রয়েছে, আপনি বুঝতে পারেন না। তো সেই জন্যই বলছি, গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে। তো আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানতে চাই যে এই করোনা থেকে যে সাবধানতা আমরা অবলম্বন করতে দেখেছি বা সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এবার কুরবানির হাট সরাসরি হবে না, অনলাইনে করা হবে, এবং সেরকম অনেক কথার পরেও আমরা দেখলাম যে সেই পশুর হাট বসছে, এবং সেখানে আসলে করোনা পরিস্থিতি কি দাঁড়াবে, আপনি এর ভয়াবহতা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন, আপনি কি ভাবছেন এই বিষয়টি? আসলে যেটি আমি এই বিষয়ে সরকারকেও দোষারোপ করতে চাই না, কারণ আমরা হচ্ছে ইনডিসিপ্লিনটা খুব বেশি অভ্যস্ত। আমরা রুল মানতে একটু কম জানি। গভর্নমেন্ট তো প্রচুর অ্যানাউন্স করছে, বা আমরা এডুকেটেড পিপল যারা রয়েছে তারাও বলছি। তারপরে দেখেন তো এই যে হাইজিনিকলি চলা, এটা কিন্তু আমরা চলছি না, মুখে ম্যাস্ক ব্যবহার করছি না, স্টেরিলাইজ ব্যবহার করছি না। এটা আমাদের একটা মানে কেন যেন আমরা এগুলি করতে অভ্যস্ত হই না। তো হ্যাঁ, অনলাইন, যেমন আমি নিজেও কোরবানি দিয়েছি অনলাইনে, এবং বুচার ফিও আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। তারা আমাকে বাড়িতে প্যাকেট করে দিয়ে যাবে এবং সেটা আমি আমার ডিস্ট্রিবিউশন করব। এটা আমি নিজেও করেছি। এখন মানুষ যদি শখকে প্রাধান্য দেয়, এখন যেটা আমরা আগের মতোই কোরবানি দেব, তাহলে তো হবে না। মানুষকে বুঝতে হবে। হাওয়ার এই কোরবানি কিন্তু আমাদের জন্য আরেকটা ওয়েভের সৃষ্টি করতে পারে বলে আমি মনে করছি। সেই জন্য এখনো সময় আছে, বাকি সময়টুকুকে যেন একটা ডিস্টেন্স মেনটেন করে এবং হাইজিনিকলি এটাকে দেখে সকলে যেন প্রস্তুতি নেয়, এই জন্য আমি সকলকে অনুরোধ করব। তো মাস্ক ব্যবহারের বিষয়ে আপনি ইতিমধ্যেই কিছু কথা বলেছেন। তো সরকার পুনরায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে, এবং ইতিপূর্বে একটি জরিমানার কথাও আমরা শুনেছিলাম, কিন্তু মানুষ কিন্তু সেই জরিমানার ভয়টি করছে না বা তারা মাস্ক ব্যবহার করছে না। তাহলে আসলে সমস্যাটি কোথায়, কেন মানুষ ব্যবহার করছে না,
বাধ্যতামূলক করার পরেও আসলে বাস্তবে কিভাবে মানুষকে সেইভাবে এই মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা যায়, সমস্যাটি কোথায়? আপনি যদি একটু আমাদেরকে সে বিষয়ে বর্ণনা করেন। আমি মার্কসের যে গেজেট বেরিয়েছে সেটা আমিও দেখেছি, কিন্তু আমি মনে করি যে এই আইন তো আমাদের দেশে সবই রয়েছে। যত আইন করবেন তত আইনে ফকর বেরোবে, তত দুর্নীতি করবে, তত মানুষকে হয়রানি করবে। এখন রাস্তাঘাটে যে কোনো লোককে বিনা কারণে হয়রানি করার একটা সুযোগ সৃষ্টি হয়ে গেল। এই সচেতনতার জন্য আমাদের সকলকেই কাজ করতে হবে, বিশেষ করে মিডিয়াগুলো কাজ করতে হবে ও মানুষকে বুঝাতে হবে। এই জন্য দরকার প্রতিনিয়ত মিডিয়াতে যে কি পরিমাণ লোক মারা যাচ্ছে তার সঠিক তথ্য, কি পরিমাণ টেস্ট হচ্ছে তার সঠিক তথ্য, কি পরিমাণ আক্রমণ হচ্ছে তার সঠিক তথ্যগুলো তুলে ধরা। এগুলোকে মিডিয়াদের একটা ভূমিকা রাখতে হবে। তারা যদি আজকে এই করোনার কারণে ক্ষতিগ্রস্ত একটি পরিবার কিভাবে ধ্বংস হয়ে গেল এই ধরনের ছোট ছোট এপিসোড তৈরি করে সামাজিক সচেতনতার সৃষ্টি করে, যেমনি ভাবে আপনি দেখুন উন্নত বিশ্বে এই সিগারেট খাওয়াকে নিয়ে তারা ছোট ছোট এপিসোড তৈরি করে এবং ছোট ছোট অ্যাড তৈরি করে করে মানুষকে সচেতন করে সিগারেট না খাওয়ার জন্য, এবং ইয়াং জেনারেশন দেখেছেন অনেকে সিগারেট বিমুখ হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি মনে করি মিডিয়াগুলো এই ক্যাম্পেইনে যেতে হবে এবং তাদেরকে কিছু টাচি অ্যাড দিতে হবে, এবং সত্যিকারের অ্যাড, যে কোনো কোনো পরিবার ধ্বংস হয়ে গেছে সেই পরিবারের হেড কিভাবে, আর কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা সেটা আমাদের করতে হবে। আপনারা দেখেছেন এস আলম পরিবারের একজন মৃত্যুবরণ করেছেন, তিনি, তাদের তো সামর্থ্য ছিল এদেশে এই ধরনের হসপিটাল ভেন্টিলেশন তৈরি করা, কিন্তু করেননি। তারা সবাই ভেবেছিলেন যে আমরা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করব। যদিও এখনো অনেক স্বনামধন্য ব্যক্তিত্বরা, নাম উল্লেখ করতে চাচ্ছি না, বিমান চার্টার্ড করে তারা ইউরোপ আমেরিকা চলে যাচ্ছেন, কিন্তু আমরা যারা বাংলাদেশের রয়েছি আমাদের জন্য কর্পোরেট রেসপন্সিবিলিটি, কর্পোরেটের অনেক কিছু করা রয়েছে। তারা এই ম্যাক্স পড়া বা এই করোনায় যে ক্ষতি হয়েছে সেগুলিকে অনুধাবন করার জন্য আমাদের আরো মিডিয়াতে প্রচার বাড়াতে হবে। আমি জানি না, আমি বুঝি না কেন আমরা এই বিষয়টি প্রচার বিমুখ, কোন কারণে এটা যে আমাদের জন্য কত ভয়াবহ অবস্থা নিয়ে আসবে সেটা সামনের দিনগুলি স্পষ্ট হবে আমাদের জন্য। আমি অত্যন্ত ব্যথিত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে এই করুণ দৃশ্যগুলি কেন তুলে ধরে মানুষের বিবেককে সচেতন করছে না সরকার। এটা আমার অত্যন্ত ব্যথার বিষয়। জি, আরেকটি বিষয় আপনার কাছে শুনবো, সেটি হচ্ছে যে এখন করোনার পরীক্ষা কিন্তু অনেক কমে যাচ্ছে, অর্থাৎ মানুষ করোনার টেস্ট করতে আগ্রহ হারিয়ে ফেলছে এবং যে রোগীরা হাসপাতালে ছিল তারা বেশি হাসপাতাল থেকে ছেড়ে যাচ্ছে। তো এই যে আগ্রহ কমে যাচ্ছে এবং নানান রকমের জটিলতা এবং অসাধু কর্মকাণ্ড আমরা দেখেছি, এবং কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন, ডক্টর সাবরিনা বা শাহেদ, তাদের কথা আমরা দেখেছি। তো এক্ষেত্রে মানুষের আজকে করোনার পরীক্ষার ব্যাপারে আগ্রহ কমে যাচ্ছে। তো আমরা আসলে কোন দিকে ধাবিত হচ্ছি? মানুষ কেন এই আগ্রহ হারিয়ে ফেলছে টেস্ট করাতে, এবং তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোন দিকে গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে, আপনি কিভাবে দেখছেন? স্বাস্থ্য ব্যবস্থার সম্বন্ধে আপনারা অনেক আগে থেকে গল্প শুনছেন। করোনা শুরু হওয়ার আগেও আমরা শুনেছি স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভঙ্গুর। যে দেশে মাত্র $36 দেওয়া হয় মাথা পিছু, তার মধ্যে তার 70% ব্যক্তিগত খরচ করতে হয়, 10% অনুদান আসে। সেই যে স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর থেকে শুরু হলো, আমরা শুনেছি নিউ ইয়র্কে সেই কথা যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ উপার্জন করে পুরো নিউ ইয়র্কের জ্যামাইকা স্টেট কিনে ফেলা। এই সমস্ত কাহিনী আমরা অনেক কিছু শোনার পরও আমরা দেখিনি যে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা আসলো জাতির জন্য, পৃথিবীর জন্য মহামারীর বিষয়ে দুঃখ, কষ্ট, গ্লানি নিয়ে আসলো। আর কেউ কেউ চিন্তা করলো এটাই তো সুযোগ পয়সা চুরি করার। কি বলবো বলেন? চেয়ারম্যান চুরি করে ভোট চুরি, মেম্বার চুরি করে চাউল চুরি, সাহেব চুরি করে করোনার সার্টিফিকেট চুরি। এই যে চুরি চুরি চুরি, সবকিছুতে অগণতান্ত্রিক ব্যবস্থার জন্য মানুষ আজকে হাঁপিয়ে উঠেছে। তাদের কোনো আস্থা নেই হসপিটালগুলোর প্রতি। এই পর্যন্ত বোধহয় সরকারের হিসাব অনুযায়ী গোটা 70 জন ডাক্তার মারা গিয়েছেন। আপনি কি দেখেছেন পৃথিবীর কোনো দেশে এত ডাক্তার মারা যেতে? এই যে কি N95 ম্যাক্স, সেই জায়গায় তো দুর্নীতি হয়েছে। এই অসাধু ব্যবসায়ীরা
সরকারের কোনো না কোনো জায়গায় নিজেকে সম্পৃক্ত রেখে এই যে দুর্নীতি করেছে, একবার কি ভেবে দেখেছেন? পিপিই পরে পৃথিবীর সব দেশে ট্রিটমেন্ট দিচ্ছে, আমাদের দেশের ডাক্তারগুলো একের পর এক মৃত্যুবরণ করছে। আপনি কি ভেবে দেখেছেন যে এই ব্যাপারে কারোর কোনো কথা নেই? দেখুন, শাহেদকে নিয়ে কত না উচ্চবাচ্য হলো, আমরা দেখতে পেলাম। কি জন্য ভাই? এরপরে যে নতুন আরেকজন শাহেদের ঘটনা ঘটবে সেটাও তো আমাদের জানা নেই। আরিফ নিয়ে কি আমরা কম শুনেছি? এগুলো হবে কেন? সরকারের দায়বদ্ধতা কোথায়? আপনি যদি বলেন চোর ধরে চুরি করে, চোর ধরে আমরা বিপাকে পড়বো কেন, তাহলে চোর ধরবেন না, তা তো হতে পারে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, কঠিন হস্তে দমন করতে হবে। কেন? সবই তো নিয়ন্ত্রণ করতে পারেন। এত বড় একটা নির্বাচন, নিয়ন্ত্রিত নির্বাচন হয়ে গেল, দেখেননি আপনারা? তাহলে করোনা পরিস্থিতিতে এইভাবে এই দেশকে হরিলুটের দেশ বানাবে, এটা তো হতে পারে না। আজকে মানুষ হসপিটালে যাচ্ছে না কেন? হসপিটালে ডাক্তার নেই, নার্স নেই। আমরা দেখেছি যে ডাক্তার নার্সদের জন্য মোটা অঙ্কের বিলের কথা বলা হয়েছে, এতে খুব আলোচনা সমালোচনাও শুনেছি। কেউ কেউ বলছেন 1,000 টাকা নাকি নাস্তার ব্যাপার। যাক, সেই বিলগুলি তো এখনো দেওয়া হয়নি ঠিক মতো, দিলে আমরা বলতে পারতাম যে নাস্তার জন্য কত টাকা দেওয়া হয়েছে। যারা এই নাস্তা প্রোভাইড করেছে, যে প্রতিষ্ঠানগুলো, যে হোটেলগুলো, যে গেস্ট হাউসগুলো, সরকার তো এখন পর্যন্ত তাদের বিলও দেয়নি। অত আপনি সমালোচনা করবেন কিভাবে? কোথায় যাব? সরকারের বাজেট রয়েছে, কিন্তু বাজেটগুলো ঠিক মতো খরচ করছে না। হসপিটালের প্রতি মানুষের আস্থা নেই। আজকে প্রাইভেট হসপিটালগুলো যান, আপনি একজন করোনা রোগী যদি প্রাইভেট হসপিটালে ঢুকুন, 4 লাখ টাকা থেকে 10 লাখ টাকা খরচে আপনি বেরিয়ে আসবেন। সেই প্রাইভেট হসপিটালগুলোতে ভিড়, বেড পাওয়া যাচ্ছে না। কেন? কারণ সেখানে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ঠিক মতো নার্স যাচ্ছে না, ঠিক মতো ডাক্তার যাচ্ছে না, এবং ডাক্তারদেরকে মেরে ফেলা হয়েছে। কই, সরকার তো এই কথা বলেনি যে N95 এর মানে ফলস দেওয়ার জন্য, পিপি ফলস দেওয়ার জন্য যারা দিয়েছে তাদেরকে ম্যান স্লটারিং কেসে দেওয়া হবে, তাই না? এই কথা তো সরকার বলেনি জোর করে। ফ্রড, ফ্রড কি? 420-এর মামলা 6 মাস পরে বেরিয়ে আসবে। এই যে যত নাটক দেখছেন টেলিভিশনে শাহেদ নিয়ে, ওই আরিফকে নিয়ে, দেখবেন 2 দিন পরে বেরিয়ে আসবে এটা ফ্রড কেস, এটা ম্যানস্লটার কেস না। ম্যানস্লটার কেস দেওয়া হয় রাজনীতিবিদদের, আমাদের বিরুদ্ধে, বুঝতে পেরেছেন তো? এখন ম্যানস্লটার 76টি 70-এর উপর ডাক্তার মারা গেল, ম্যানস্লটার কেস হচ্ছে না। গভর্নমেন্ট যদি ম্যানস্লটার কেস দেওয়া হতো তাহলে না আজকে দেখতেন। গভর্নমেন্ট হ্যাজ টু মিন বিজনেস। তারা যদি শুধু মুখে সুন্দর সুন্দর বুলিয়ে দেয়, কাজে যদি না করে, তো কি হবে? যার যার সুবিধা সে সেই নিবে। করোনায় আক্রান্ত হয়ে কত রোগী, শাহেদ করোনার ফলস সার্টিফিকেট দিয়েছে, তার বাবা করোনায় মৃত্যুবরণ করেছে, তারপর তো তাদের চৈতন্য ফেরেনি, শিক্ষা হয়নি। করোনা যদি আমাদেরকে বিবেককে সচেতন না করে, তো আর করবেটাকে বলুন? কোথায় যাব আমরা? যাওয়ার জায়গাটি কোথায়? জি, ধন্যবাদ মিলন ভাই আপনাকে। তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সোনি বাংলা টেলিভিশনকে। তো সামনে কুরবানির ঈদ একটি আনন্দের উপলক্ষ, এবং করোনা পরিস্থিতির মাঝে আমরা সময় অতিবাহিত করছি। মানুষ কষ্টে আছে, তার মধ্যেও ঈদ আসছে, এর মধ্যেই আমরা বেঁচে থাকবো, এগিয়ে যাব। তো আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আগামী ঈদ এবং আগামীর রাজনীতি, আগামীর দেশ নিয়ে যদি আপনি কিছু বলেন। আমি শুধু ঈদের জন্য সবাইকে আগাম শুভেচ্ছা, এবং একই সাথে বলবো যে উৎসবে মত্ত হয়ে যেন আমরা আমাদের জীবনকে হারিয়ে না দিই। আমাদেরকে বুঝতে হবে কোরবানি ঈদ প্রত্যেক বছরই আসবে, এবং আগামীতে যেন কোরবানি ঈদ আমরা উপভোগ করতে পারি, সেই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকাটি হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম। যেই পরিবারের একজন মারা গিয়েছেন, সেই পরিবার জানেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বেদনা অনুভব যেই পরিবার হারায়নি, সেটা বোঝা সম্ভব হবে না। তাই বলবো, সাবধান। সাবধানতাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর শিক্ষার জন্য বলবো, আমি অনুরোধ করব সরকারকে, এখন পর্যন্ত সরকার ইন্টারনেট প্রোভাইডারদেরকে বলেনি যে ডিসকাউন্ট স্টুডেন্টদেরকে দিতে হবে। এখন পর্যন্ত সরকারের তেমন কোনো আমি ট্যাক্স ফোর্স দেখিনি যে এই করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার সচেষ্ট হয়েছে। বাজেটে তো দেখিনি। জানি না আবারও আমাদের দেশে এই শিক্ষায় 72-এর মতো ধস নামে কিনা, সেইটা যেন না হয়। আমি শিক্ষার
সুন্দর ভবিষ্যৎ। করোনায় শিক্ষাকে যেন অনলাইন এডুকেশনে প্রভাবিত করতে পারে সঠিকভাবে, অনুঘটক হিসাবে যেন করোনা কাজ করতে পারে ক্যাটালিস্ট হিসেবে, সেই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সকল দর্শককে। আপনাকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সকলে সুস্থ থাকেন, ভালো থাকুন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাবেক মাননীয় মন্ত্রী আনম এহসানুল্লাহ মিলন, আপনি আমাদের সময় দিয়েছেন। মিলন ভাই, আপনি আমাদের দীর্ঘ পরিচিত এবং আপনার আন্দোলন সংগ্রাম, পরিশ্রম, একাগ্রতা এবং বাংলাদেশের জন্য আপনার যে সংগ্রাম সেটি আমরা দেখেছি, এবং আপনার আন্তরিকতা এবং ভালোবাসা, আজকে আপনি সোনি বাংলা টেলিভিশনকে দীর্ঘ সময় দিয়েছেন, সেজন্য সোনি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন সোনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান এবং আপনারা শুনলেন আমাদের সাবেক সফল মন্ত্রী, জনপ্রিয় মন্ত্রী এবং পরবর্তীতে যিনি তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ, আলোকিত মানুষ, তার অনেক সুন্দর কথামালা আপনারা উপভোগ করছেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সোনি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।